গল্পের নাম অ্যাট্রাকশন। লিখেছেন আবির হাসান নিলয়। গল্পের প্রথম অংশ। মা, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিচ্ছ? তখন মান সম্মান কি যাবে না? অরিত্রীর কথা শুনে তার মা আমেনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবে বুঝতে পারছে না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপের বিরহ আর কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে। তবুও তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না, দোষ অরিত্রীরও আছে। অরিত্রী বিছানার উপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের উপরে। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ দুটো লাল বর্ণ করে ফেলেছে। কিন্তু তবুও তার কথা শোনার জন্য কেউ নেই। আমেনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটার কাছে যায়। বিছানায় উঠিয়ে অরিত্রীর হাত ধরল। গম্ভীর গলাতে আমেনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করত না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিলে তোর জন্য ভালো। মা, দরকার হলে আমি মরে যাব, তবুও আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে। আমার মরা মুখ দেখবা, যাও বলছি। অরিত্রী বলল, শোন মা, সময় হয়ে গেছে। তোর বাবা আসার আগে আয়, তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজন কম আছে। বিয়েটা ঠিকঠাকভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনো জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রী বসা থেকে উঠে দাঁড়াল। তার মায়ের পা জড়িয়ে ধরে। আমেনা বেগম চোখ বন্ধ করে নেয়। অরিত্রী ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমাকে ওই গরিব খ্যাত ছোটলোক কাজের মহিলার ছেলের সাথে বিয়ে দিও না। আমাকে নিয়ে সমস্যা তো? আমি সব ঠিক করে নেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও। প্লিজ মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছাড় আমাকে। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে নিবি? কি পাইছিস তুই, হ্যাঁ? তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তার জন্য তোর বাবা এটাই করেছে। তোর সাপোর্ট করতাম সবকিছুতে, তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো, এরপরও কি তুই বলছিস ঠিক করে নিবি? কেন করেছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রী চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবেই সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমেনা বেগম বসা থেকে উঠে দাঁড়াল। এমন সময় অরিত্রীর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রী ফোনটা ধরতে যাবে, তার আগেই আমেনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনটা স্পিকারে দিতেই অপাশ থেকে নিবিড় বলল, অরিত্রী, সবকিছু ঠিক আছে কি? আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি তোমার বাসায় আসছি। দেখো বাবা, অরিত্রীকে ভুলে যাও। তোমরা যা করেছ তাতে তোমরা কি ভেবেছ যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চিনো না, তিনি যেমন নরম, তার থেকে বেশি জেদি। তোমাদের কয়েকদিনের ভালো লাগার কাজকে তিনি কখনো মেনে নিবে না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিন ক্রিয়েট করবা না।
আমি তোমাকে আগেও বলেছি অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নেবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে। কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের উপরে। তোমরা যা করেছ সেটার শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন। এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো। আমেনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দিল। অরিত্রী ফোনটা নিতে যেও পারে না। আমেনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর অরিত্রীর হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। অরিত্রী আর কোনো কথা বলে না। চুপচাপ সে ফুপিয়ে কেঁদে চলেছে। অরিত্রী চোখ বন্ধ করল। এই কয়দিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে। নিবিড় হল অরিত্রীর বয়ফ্রেন্ড। অরিত্রী হল বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। অরিত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপার বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একটা মাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমেনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানত? দেখতে তো অরিত্রী সুন্দরী বটেই, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার। মেহরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বিরের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। সবকিছু ঠিক ছিল। বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকে বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না। সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দু একটা থাকে। সবকিছু ধরতে হয় না। আমার মেয়ের বিয়ে আমি আমার মতো করেই দেব। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর হতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ, আবার স্টাবলিশ। আকাশ সাহেবের সাথে আমি একটা প্রজেক্ট কাজ করছি। সেই প্রজেক্ট আকাশ একা নিতে চায়, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটার সঠিক কমপ্লিটও লাগবে। এই জন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেন্ট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহরাব সাহেবের কথা শুনে আমেনা বেগম হাহুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সবকিছু বলে। অরিত্রী এসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যেই বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা বাবাসহ পরিবারের অনেকেই মেহরাবদের বাড়িতে আসে। মেহরাব আর আমেনা বেগম তখন বসেছিল। হঠাৎ এভাবে ছেলেপক্ষের আগমনে কিছুটা ভ্যাবাচাখা খান তারা। তবে হেসে আকাশদের স্বাগত জানাতে গেলে তখনই আকাশ বলে, আপনার সাথে আমরা ভদ্রতা দেখাতে আসিনি, বসে গল্প করতেও আসিনি। আপনি যেটা করেছেন সেটা আপনাকে মনে করিয়ে দিতে এসেছি মেম্বার সাহেব। কি হয়েছে? এভাবে কথা বলছেন যে? মেহরাব বলল, আপনার সাথে এখনো ভদ্রতা রেখে কথা বলছি, সেটাই তো অনেক। সাব্বিরের মা বলল, কি হয়েছে বলেন তো? এভাবে না বলে হুট করে আসলো আগামীকাল বিয়ে, আপনারা কিছু বললে বসে কথা বলি। আপনি আমাদের কি জোকার পেয়েছেন? আপনার মেয়ে যেমন অসভ্য, বেয়াদব আর বেশরম, আপনিও তো কম যান না। আপনাদের উচিত রাস্তায় দাঁড় করিয়ে জুতার পালা পরিয়ে সবগুলোকে অর্ধনগ্ন করা। সাব্বিরের মা বলল, মুখ সামলে কথা বলুন। সম্পর্ক করতে যাচ্ছি তার মানে এই নয় যে আপনাদের সব কথা শুনতে বাধ্য। সাবধানে কথা বলুন আপনারা। আমেনা বলল, আপনারা সাবধানে কাজ করবেন। আপনাদের কি আদৌ লজ্জা শরম বলে কিছু আছে? আমার তো মনে হয় আপনাদের যদি বাহিরে নগ্ন করেও রাখা হয় তবুও সামান্য লজ্জা পাবেন না আপনারা। আকাশ বলল,
বেরিয়ে যান আপনারা বাসা থেকে। আপনাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। চলে যান এখনই। মেহরাব বলল। কে আসছে আপনাদের উমন বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করাতে আমার ছেলের সাথে? যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাহলে আমার ছেলেকে একটা বাজারের বেশ্যার সাথেই বিয়ে দিতাম। ছি, বলতেও লজ্জা করছে আমার। এখন কি ন্যাকা সাজছেন হ্যাঁ আপনারা? আকাশ বলল। কি যাতা বলছেন হ্যাঁ? কি করেছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি। বলেন কি হয়েছে? মেহরাব বলল। ওহ, আপনারা বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা সেটা আপনারা জানেন না? আসলো আপনারা জেনে বুঝেই আমাদের ছেলের গলায় আপনার খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছিলেন। 10 জায়গাতে সম্পর্ক করে, কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান? ছি, আল্লাহ বাঁচিয়েছে। এমন মেয়েকে তো আমি গলা টিপে মারতাম। সাব্বিরের মা বলল। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন আপনারা দা বলছেন আমরা এটা জানি না। মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যা বলছি? বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? একটা বাজারের মেয়ের থেকেও আপনার মেয়ে খারাপ, তার কথা নাকি বিশ্বাস করছেন না? ডাকুন আপনার মেয়েকে। সে ফোন করে আমাদেরকে নিজেই বলেছে। দেখি আপনার মুখ কোথায় যায়। অরিত্রীর মা এখনই তোমার মেয়েকে ডাকো। মেহরাবের কথা শুনে আমেনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকিয়ে জোর গলাতে জিজ্ঞাসা করে। মা, আকাশ সাহেবেরা এসব কি বলছে? তুই নাকি তাদেরকে ফোন করে বলেছিস তুই প্রেগনেন্ট, তোর সম্পর্ক আছে নাকি কোনো ছেলের সাথে? তার বাচ্চা কি তোর পেটে? অরিত্রী চুপ থাকে। কিছু বলে না সে। মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রী। মেহরাব সাহেব আবার জানতে চায়। কি হলো, কথা বলিস না কেন? ভয় নেই আমাকে বল। সত্যটা বল, তুই যে এমন মেয়ে না তাদেরকে বল। যা বলেছিলি সেটা মজা করে। ওদের মুখের কথা বন্ধ করে দে মা। অরিত্রী তখনও চুপ থাকে। মেহরাব সাহেব ঘামতে শুরু করে শীতের ভিতরে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকে। নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ সাহেব বলে। দেখছেন, মুখে কোনো কথা নেই। এই মেয়েকে নিয়ে আবার গর্ব করেছেন? ছি, এমন মেয়ে আমার হলে কবেই মেরে ফেলতাম। আমার তো মনে হয় সবটা আপনারা জানেন। এখন নাটক শুরু করেছেন তাই না? যেমন খারাপ মেয়ে, তেমনি খারাপ পরিবারও আপনারা। ওর সাথে তো কাজের ছেলেরও বিয়ে হবে না। কালকে বিয়ে, আপনারা এভাবে সবকিছু গোপন না রাখলেও পারতেন। চলো সবাই, এই সব লোকদের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। আপনি বন্ধু বলে মিডিয়াকে জানালাম না। প্রজেক্ট নিয়ে বেশি প্যাচালে আপনার মেয়ের কীর্তি দেশের সামনে ফাঁস করে দেবও বলে দিলাম। কথাগুলো বলে সবাই চলে যায়। বাড়ি ভর্তি লোকজন। সবচাইতে বয়সে বড় কাজের মহিলা মাহিমা দাঁড়িয়ে আছে। সবার মাথা নিচু হয়ে গেছে। আমেনা বেগম এসে অরিত্রীর গালে কষে 2টা চড় বসিয়ে দেয়। তারপর কেঁদে বলতে থাকে। তোর সম্পর্ক আছে সেটা জানিয়েছিলি, কিন্তু তুই যে এত বড় কাজটা করবি কখনো ভাবতেই পারিনি। মানুষ না জানিয়ে বিয়ে করে, আর তুই কি না বিয়ের আগেই? ছি অরিত্রী, এসব বলতেও আমার মুখে বাজছে। বেশি আদর দিয়েছি বলে সেটার ফায়দা, দাম এভাবে পূরণ করলি? নিজের মেয়ের এসব কথা অন্যদের থেকে শোনার আগে মরণ করল না কেন? মা, আমার কথা শোন, অরিত্রী বলল। চুপ কর। আর একটা কথাও বলবি না। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়াল। মাহিমার কাছে যায়। মাহিমার হাত ধরে তিনি। কাপা কাপা হাতে বলে। আপা, আমি যখন খুব ছোট, তখন তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়। তোমার মা আমাদের বাড়িতেই কাজ করেছে গ্রাম থেকে এসে। তুমি এখানেও আমাদের এখানেই আছো অনেক বছর ধরে। আমার মেয়ে ভুল করেছে। আমি তোমার কাছে একটা জিনিস চাই দিবে? ওর শাস্তি হবে এটাই। কি চাও ভাই বলো? মাহিমা বলল।
আপা, তোমার ছেলে অরহানের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ওরা বলেছে কাজের ছেলের সাথেও বিয়ে হবে না। আমি দেখাতে চাই ওরে কাজের ছেলের সাথেই বিয়ে দেব আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। মেহবাব বলল। ছি ভাই, কি বলো? আমার না থাকবে কেন? তোমরা যা ভালো মনে করো সেটাই হবে। আমার ছেলে কিছু বলবে না। মাহিমার কথা শুনে মেহরাব সাহেব এগিয়ে আসে আমেনার দিকে। আমেনাকে বলে, তোমার মেয়ে কি ভেবেছে কার না কার সাথে এসব করে বেরিয়েছে? ভাবছে বিয়ে ভাঙলে ওই ছেলের সাথেই বিয়ে দেব? কখনো না, ওর বিয়ে আমার বাড়ির কাজের মহিলার ছেলে, সেও কাজ করে, তার সাথেই আমি তোমার মেয়ের বিয়ে দেব। এটা তার জন্য উপযুক্ত শাস্তি। বিয়ের জন্য সব রেডি করো। কালকেই বিয়ে দেব। এটা আমার সিদ্ধান্ত। যদি এটা সে না মানে, তার কপালে অনেক খারাপ আছে। তাকে বাড়ি থেকে বেরো করে দেবও না, তাকে মরতেও দেবও না। কিন্তু কাজের ছেলের সাথেই অরিত্রীর বিয়ে হবে। মেহরাব সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিত্রী দৌড়ে নিজের রুমে আসে। সারারাত কেঁদেছে অরিত্রী। আমেনা বেগম রাত থেকেই মেয়ের সাথে। বাড়িতে কারো কোনো ঘুম নেই। মেহরাব সাহেবও ঘুমাতে পারেনি। অরিত্রীকে শাড়ি পরাতে শুরু করে আমেনা বেগম। অরিত্রীর বয়ফ্রেন্ড নিবিড়। নিবিড়কে সে ভালোবাসে অনেক। তার ভালোবাসাকে রেখে কিভাবে সে সাব্বিরকে বিয়ে করত? তাই তাদেরকে কল করে অরিত্রী সবকিছু বলেছিল। আর সেজন্যই বিয়েটা ভাঙে। কিন্তু মাঝখান থেকে আবার ঝামেলা হলো মেহরাব সাহেব, যে কিনা বাড়ির কাজের মহিলার ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে। অরিত্রী না পারছে মেনে নিতে, না পারছে এখান থেকে পালাতে। তবে এখন মেনে নিতে না পারলেও তাকে বিয়ের সাজে সাজতেন হবে। অরিত্রী বলে, আমি এই শাড়ি পরব না। মন থেকে মেনে নিতে পারছি না যে বিয়েটাকে, সেই বিয়ের জন্য আমি কখনো বিয়ের শাড়ি পারব না। যদি এটাও তোমরা না মানো, আমি এখনই নিজেকে মেরে ফেলব। আমি যেদিন মেনে নিতে পারব মন থেকে সবকিছু, সেদিন আমি বিয়ের শাড়ি পরব। আর সেটা কখনো সম্ভবও হবে না। আমেনা বেগম অরিত্রীকে অন্য একটি শাড়ি পরিয়ে বাহিরে নিয়ে আসে। দূরে সোফাতে বসে আছে খ্যাত, গরিব, কাজের ছেলে অরহান আহসেদ। তাকে দেখলেই অরিত্রীর অনেক রাগ উঠে যায়। যাকে কি না সহ্য করতে পারেনি কখনো অরিত্রী। অথচ তার সাথেই আজকে ওর বিয়ে হচ্ছে। বাড়িতে কেবল বাড়ির লোক ছাড়া কেউ নেই। অরিত্রীকে অরহনের পাশে বসানো হয়। কাজই আসে। তারপর বিয়ের কাজও সম্পন্ন হল। অরিত্রী আর অরহানের বিয়ের কাজ সম্পন্ন হয়। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ের সাথে একদম নগণ্য একটা কাজের ছেলের বিয়ে হয়েছে, যেটা পরিবারের লোকেরা ছাড়া আর কেউ জানে না। এমন কিছুর খবরের জন্য মিডিয়ার লোক ওত পেতে থাকে। কারণ মেহরাব সাহেব দেশের একজন বড় বিজনেস আইকন। তাকে নিয়ে সবসময় পজিটিভ কিছুই ছাপানো হয়ে থাকে পত্রিকাতে। তার ক্যারিয়ারে কখনো তিনি মাথা নিচু করে থাকতে হয় এমন কোনো কাজ করেননি। বিরাট বড় কোম্পানি তার। মেখানেও তিনি গর্বের সাথে কাজ করে থাকেন। কিন্তু তারই মেয়ে এমন একটা কাজ করে বসেছে, যেটা ভাবলেই মেহরাব সাহেব ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেহেতু তিনি বিজনেস আইকন, তার হেটার্সরা থাকবেই। আর মেহরাব হেটার্সদেরকে নিয়েই প্রজেক্ট ডিল করে, যাতে তারাও মেহরাবকে ভালোবাসতে পারে। আর মেহরাবের বড় হেটার্স ছিল আকাশ সাহেব, যে কিনা অলরেডি মেহরাবের মেয়ের কথা জানে। এটা নিয়ে তিনি কি করবে, বা তার সামনে মেহরাব যে আজীবন মাথা নিচু হরে থাকবে সেটা ভেবেই মেহরাব সাহেবের মনে তার মেয়ে অরিত্রীর উপরে রাগ জমতে থাকে। শাস্তিটা যেন মনে হতে থাকে আরও কম হয়ে গেছে। অরিত্রী বাসর ঘরে বসে আছে। অরহান এখনও আসেনি। সে তার ঘরে বসে। মাহিমা বেগম তার সামনে আসলো। নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাহিমা কিছু বলতে যাবে তখনই অরহান বলল, মা, আমার সাথে এমন কেন করলে? তুমি জানো না বড় স্যারের মেয়ে কেমন? অহংকারী, জেদি আর বদমেজাজি। আমাদের সবার সাথে কেমন বাজে ব্যবহার করে দেখি তো। আর তাছাড়া মেয়েটার পেটে অন্যের বাচ্চা। তুমি কিভাবে পারলে মা এমন মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য রাজি করাতে? বা নিজে রাজি হতে? দেখ বাবা,
তোর যে বাপ ছিল সে আমাকে রেখে চলে যায়। তোকে নিয়ে কষ্টে বেঁচে থাকি। পাশে দাঁড়িয়েছিলেন অরিত্রীর বাবা মা। ওনাদের অবদান অনেক বেশি। ওনাদের অনুরোধ কিভাবে ফেলব? মাহিমা বলল। তাই বলে আমার জীবনটা একটা জাহান্নামের ভিতরে ফেলে দিল? এর থেকে তো এই বাড়ির গাড়িগুলোর যে গ্যারেজ আছে সেখানে মাসুদ কাকু কাজ করে, তার মেয়ে সিনথিয়া অনেক ভালো আছে। মেয়েটা আমার থেকে একটু সিনিয়র হলেও আমাকে সে পছন্দ করে। তুমি বড়লোক ঘরের মেয়েকে আমার গলায় ঝুলালে? বেশি কথা বলিস না তো। যা, বৌমা অপেক্ষা করছে। মানুষ কি বলবে যে বিয়ের পর দুজন দুজনার ঘরে? যা এখান থেকে। অরহান বের হলো তার ঘর থেকে। মনটা খারাপ ওর। কি করবে বুঝতে পারছে না। সেই গুটি গুটি পায়ে হেঁটে রুমের অরিত্রীর দিকে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই অরিত্রীর কাজিনদের থেকে শুনতে পায়, কিরে ছোটলোকের জাত, বড়লোক ঘরের মেয়েকে তো চান্সে বিয়ে করে ফেললি। এখন তো তোরই সুখ। দেখিস আবার রাজত্বটাও হাতানোর চেষ্টা করিস না। তোরই তো কপাল রে। নিজের চেহারার দিকে তাকিয়েছিস কখনো? দেখতে কালো, তার উপর খ্যাত, জঘন্য চেহারা। তুই কিভাবে পারলি অরিত্রী আপুর সাথে বিয়ে করতে? যা যা ভিতরে যা, সাবধানে কাজ করিস। অরহান মাথা নিচু করে নেয়। আসলোই সত্য কথা। অরহান ছেলেটা দেখতে কালো। ঠিক কালো না, শ্যাম বর্ণের। কিন্তু সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা কখনো এমন ছেলেকে পছন্দ তো দূরে থাক, অপছন্দের লিস্টেও রাখবে না। প্রচণ্ড মন খারাপ আর কাপা কাপা হাতে দরজা খুলল অরহান। বিছানায় বসে আছে অরিত্রী। ফ্লোরে পড়ে আছে দামি বেনারসিটা। আর অরিত্রীর গায়ে সাধারণ একটা শাড়ি। তবুও এটার দাম অনেক বেশি। অরহান ধীর পায়ে এগিয়ে যায় অরিত্রীর দিকে। বিছানার এক কোণাতে বসতেই অরিত্রী ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, শালা ওঠ বিছানা থেকে। কুত্তার বাচ্চা, তোর এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া ঢোকা? আমার বিছানায় বসার সাহস পেলি কোথায়? জানোয়ার কোথাকার, কি ভাবছিস? হ্যাঁ, বাবা তোকে আমার জামাই করেছে বলে তোর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে বলবো আমাকে কলঙ্কের দাগ থেকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ? হারামির বাচ্চা, লোভী জাত, ছোট লোক। আমার জুতা মোছার যার যোগ্যতা নেই সে আমার বর হয়েছে? নিজের দিকে তাকিয়েছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকদের চোখে মুখে যে মোবিলের কালি লেগে থাকে, তোর চেহারাটাও ঠিক ওমন। দূরে যা আমার থেকে। অরহান দূরে সরে আসে। বুকের ভিতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে। চোখের কোণায় জল জমতে শুরু করে। অরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারে না। প্রথমবার কেউ তাকে এতটা অপমান করল। যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে। মাহিমা বেগম যত কষ্ট হোক ছেলেকে পড়াশোনা করিয়েছে। অরহান কখনো কারো সাথে সেভাবে মেশেনি। অরহান অরিত্রীর দিকে তাকাল। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী। গায়ের রংটা দুধে আলতা। চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রী রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো অরহান খেয়াল করেনি। করবেই কি করে? মালিকের মেয়ে সে। তার দিকে তাকানোর জন্যও বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। অরহান কখনো কল্পনাও করেনি অরিত্রী তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবিও না তুই। তোর তাকানোতে আমার বমি আসে। নিজেকে অসুন্দর মনে হয়। নিচের দিকে তাকা, দেখ আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্যও তুই না। তোর থেকেও সে দামি। তবুও দেখ, সে নিচে পড়ে আছে। আমি একবারের জন্য শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরব? ওই শাড়ি সেদিনই পরব যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভাবছিস? তোকে বর হিসেবে মানব? না, কখনো না। টেবিলের দিকে তাকা। একটা পেন আর পেপারস পড়ে আছে। যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রীর কথাগুলো অরহানের বুকে তীরের মতো এসে বিঁধতে থাকে। শীতের ভিতরেও সে ঘামছে। খুব ধীর পায়ে সে টেবিলের দিকে যায়। একটা পেন রাখা, আর পেনের নিচে কাগজ। সেখানে হাতে লেখা অনেকগুলো লাইন আছে। অরহান সেটা হাতে নেয়।
কেউ জানে না অরহান পড়াশোনা করে। অরিত্রী বলে, সেখানে কি লেখা জানিস? ও তুই তো পড়তে পারিস না। শোন, পেপারটা হলো একটি কন্ট্রাক্ট পেপার। আমাদের বিয়েটা কাগজে কলমে। মন থেকে আমি মানি না, তবুও আমার জন্য কন্ট্রাক্ট বিয়ে দরকার। প্রথম লাইনে লেখা, 1 বছর আমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে হবে। তারপর আমার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। বাহিরের কাউকে কখনো বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে। কেউ জানবে না আমরা স্বামী স্ত্রী। কখনো স্বামীর অধিকার দেখানো যাবে না। কারো পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার ঘরে অনুমতি ছাড়া আমার কাছেও আসা যাবে না। তুই সোফাতে ঘুমাবি। আমি কখন বাহিরে যাব না যাব, কার সাথে ঘুরব, কার সাথে থাকব সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে। যদিও তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আরেকটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ও তুই নাম লিখতে পারবি তো? অরহান কোনো কথা না বলে পেপারের কোণাতে সাইন করে অরিত্রীর দিকে বাড়িয়ে দেয়। অরিত্রীও সাইন করে নিল। তারপর পেপারসটা অরিত্রী শোকেজে তুলে রেখে বিছানায় এসে বসল। অরহানের অনেক কান্না পাচ্ছে। অরিত্রীর সামনে থেকে যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকে উঠে দাঁড়াতে পারছে না। সে সোফাতে বসে আছে। রুমের একপাশে 3টে সোফা। অরহান সেখানে গিয়ে বসল। অরিত্রী শুয়ে পড়ে বিছানায়। কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সবকিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রী। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পিছনে আমেনা বেগম এসে দাঁড়াল। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরেতেও ছিলেন না। আমেনা বেগম পাশে বসে মেহরাবকে বলে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে তো। ঘুম আসছে না। 30 বছরের ক্যারিয়ারে আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলব। তাকে কখনো কিছু বলতেও পারব না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে। সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান? বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম। সেটা আর পারব না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করেছে, ওই ছেলেকে আমি মেরে ফেলব। নাজিমকে বলেছি ছেলেটাকে খুঁজে বের করতে। কি পাগলামি করছো? ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারতে মেয়েটাকে। আমেনা বলল, না, সে তো এটাই চেয়েছিল, বিয়ে ভেঙে ওই ছেলেকেই বিয়ে করবে। সহজ পথ অবলম্বন করবে ভাবছিল, মেনে নেব। কিন্তু না, সেটা আমি করব না। সে সন্তান হয়ে জিদ দেখাতে পারে, আদর দিয়েছি বলে সেটার ফায়দা নিতে পারে, তবে আমি বাবা হয়ে কেন পারব না উল্টো জিদ দেখাতে? আমরা কি তাকে ভালোবাসিনি? আমরা কি তার স্বাধীনতা দিইনি? ওর বোঝা উচিত, ছেলেদের গায়ে কখনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের যদি সামান্য কলঙ্ক থাকে, সে মেয়ে মূল্যহীন। মেয়ে হয়েছে সে, তার উচিত ছিল নিজেকে সামলে রাখা। তার অন্যায় আবদার, তার বেপরোয়া চলাফেরাকে তো সাপোর্ট করতে পারি না, তাই না? আমাদের বোঝা উচিত ছিল, যে সন্তান জন্মের পর টাকার মুখ দেখে সুখ খুঁজে পায় সে কখনো জীবনের মানে বোঝে না। জীবনের মানে বোঝে অরহান। আর তার জন্যই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়েছি। কিন্তু অরহানের কথা ভাবলে না? তোমার এই মেয়েকে সে কিভাবে মেনে নিয়ে থাকবে? তারও তো ইচ্ছে আছে অনেক কিছুর। আমেনা বলল, অরহানকে চিনি। সে বেয়াদব নয়, সম্মান করে ছেলেটা। দুটো চড় খেয়েও কখনো সে বড় কথা বলে না। তোমার মেয়েকে নিয়ে আমি কিছু শুনতে চাই না। ঘুমাতে যাও। তাকে যে মারিনি এটাই তার কপাল। যাও সামনে থেকে। আজকে থেকে তোমার মেয়ে যেন আমার সামনে না আসে, তাকে জানিয়ে দিও। আমেনা বেগম তার হাজবেন্ডের কথা শুনো দীর্ঘশ্বাস ফেলে। তার যে কিছুই করার নেই। আসলেই অরিত্রীকে তিনি ভালোবাসতেন অনেক।
কিন্তু এভাবে বকে যাবে সন্তান? সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমেনা বেগম চলে আসে। বিছানায় এসে চোখ বন্ধ করে। কিন্তু ঘুম যে আসে না। দুদিন ধরে ঘুম নেই চোখে ওদের। তারপর সকাল হয়। আমেনা বেগম অরিত্রীদের ঘরের দিকে আসে। ঘরের দরজা আধা খোলা। সকাল 10টা বেজে গিয়েছে। উনি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। অরিত্রী ঘুমাচ্ছে। গায়ের শাড়িটা আগের মতো আছে। কিন্তু অরহান নেই। অরহান তার মায়ের সাথে কাজ করছে। সে এ বাড়ির কাজের ছেলে। তার মাকে সে হেল্প করে টুকটাক। থাকা খাওয়া ফ্রি। মা ছেলে মিলে মাসে 20,000 টাকা বেতন পায়। তাতেই অরহানের পড়াশোনার খরচ চলে যায়। আমেনা বেগম টেবিলে অরিত্রীর ফোনটা রাখে। তারপর অরিত্রীকে ডাকতেই সে দ্রুত উঠে বসে। ঘুমের ঘোর কাটতেই সে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে। অরিত্রী বলে, আমি বের হব। আমার ফোন কোথায়? নিবিড়কে কল দিব। দেখ অরিত্রী, তোর বিয়ে হয়েছে। ভুলেও আর কোনো উল্টো পাল্টা কাজ করবি না। আমি এ বিয়ে মানি না। যাও রুম থেকে। আমেনা বেগম চলে যায় রুম থেকে। অরিত্রী ফোন অন করে। নিবিড়কে কল দেয়। কয়েকবার বাজার পর নিবিড় ফোন রিসিভ করল। অরিত্রী কাঁদতে থাকে। নিবিড়, কেমন আছো? তোমাকে অনেক মিস করছি। আমি তোমার কাছে যেতে চাই। ও অরিত্রী বলছো? তা কেমন কাটল বাসর রাত? নিশ্চয় অনেক ভালো। যেটা আমার সাথে হওয়ার কথা ছিল, সেটা তুমি অন্যের সাথে করেও ফেলেছ। অনেক মজা পাইছ তাই না? কি যা তা বলো। হ্যাঁ, কোথায় আছো? দেখা করব আমি। আমি আর কোথায় থাকব? যেখানে থাকি সেখানেই আছি। নিবিড় বলল, আমি আসছি। অরিত্রী গোসল করে রেডি হয়ে নিল। ওড়না ছাড়া ওয়ান পিস ড্রেস পরে চুলগুলো সুন্দর করে বেঁধে নিল। হালকা সাজুগুজু করেছে সে। ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হল অরিত্রী। খাবার টেবিলে সবাই বসে আছে মেহরাব সাহেব ছাড়া। আমেনা বেগম তার বৌমাকে দেখে এগিয়ে আসে। মুচকি হেসে তার বৌমাকে বলে, কেমন আছো বৌমা? কাজের লোকের মুখে এমন কথা শুনে অরিত্রীর আরও রাগ বেড়ে যায়। সে চিৎকার করে বলে, কি বললেন আপনি? বৌমা, আপনার ওই ছোটলোক ছেলের বউ আমি? হ্যাঁ, সেটা কাগজে কলমে, কিন্তু মন থেকে নয়। আমাকে বৌমা বলে যদি আর একবার ডেকেছেন, আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবও বলে দিলাম। আর আপনাকে মুরুব্বি বলেও মানব না। দূরে যান, আমার কাছে আসবেন না। অরিত্রী, অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। আমেনা বলল, হ্যাঁ, আমি বেয়াদব। তোর বাবা আসছে কিন্তু। আমেনা বলল, আমি গেলাম। ফিরতে দেরি হবে। অরিত্রী বলল, আমেনা, তোমার মেয়ে কোথায় যাচ্ছে? মেহরাব বলল। মেহরাবের কথা শুনে অরিত্রী দাঁড়িয়ে পড়ে। আমেনা বলে, বাহিরে যাচ্ছে। ওহ, বাহিরে? একা কেন? অরহান কোথায়? ওকে সাথে করে নিয়ে যেতে বলো। মেহরাব, মা, আমি একা যাব। বন্ধুদের সাথে দেখা করতে যাব। সেখানে কাজের ছেলের কোনো কাজ নেই। অরিত্রী, সে কাজের ছেলে নয়, সে তার বিয়ে করা হাজবেন্ড। এখন থেকে বাহিরে কোথাও গেলে তাকে সাথে করে নিয়ে যাবে। তোমার মেয়ে বেশি বেয়ারা হলে আমি তার আরও কঠিন ব্যবস্থা নিতে পারি জানিয়ে দাও। মেহরাব, অরিত্রী দাঁড়া। অরহানকে ডেকে দিচ্ছি। আমেনা। অরিত্রী রাগে নাক ফুলিয়ে ফেলে। ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। বিরক্তির অনুভূতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অরহান আসে মেহরাবের সামনে। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাহিরে যাচ্ছে, তোমাকে বলেছে? মানে না মানে হ্যাঁ বলেছে। অরহান, তাহলে তুমি রেডি হওনি কেন? যাও ওর সাথে। আমেনা, তোমার মেয়ের গাড়ির চাবি অরহানকে দাও। সে গাড়ি চালাতে পারে দারুণ। মা, আমি একা যেতে পারব। কারো দরকার পড়বে না। অরিত্রী। আমেনা, ওর থেকে ক্রেডিট কার্ড, গাড়ির চাবি আর রুমে যত ড্রেস আছে সবকিছু নিয়ে নাও।
দেখি সে একা কতদূর যেতে পারে। মেহরাব। অরিত্রী রাগে আরও লাল হয়ে যায়। অরহান একটা খুব কম দামি টি শার্ট আর প্যান্ট পরে মেহরাবের সামনে আসে। আমেনা বেগম এসে অরহানের হাতে গাড়ির চাবিটা দিল। অরহান দ্রুত বের হয় বাড়ি থেকে। পিছনে অরিত্রী চুপচাপ হেঁটে আসতে থাকে। অরহান গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে সিনথিয়ার সাথে দেখা হয়। তারা জানেই না অরহান আর তাদের ম্যামের বিয়ে হয়েছে। অরহান গাড়ি নিয়ে বাহিরে আসে, তারপর অরিত্রীর সামনে এসে গাড়িটা থামায় অরহান। গাড়ি থেকে নেমে অরিত্রীর সামনে আসলোও অরহান। অরিত্রী কোনো কথা ছাড়াই অরহানের গালে একটা চড় মারে। অরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকিয়ে দেখে সেদিকে। অরিত্রী রেগে বলে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোটলোকের সাথে আমার এখন বের হতে হচ্ছে। তোকে দেখলেই আমার এতটা রাগ উঠছে, ধুর ভালো লাগে না। শোন, তুই আমার ড্রাইভার। ড্রাইভার হয়ে আমার সাথে যাবি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম, অরহান বলল। অরহান গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী উঠে বসল গাড়িতে। অরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রী ঠিকানা বলে কাশবন। অরহান গাড়ি স্টার্ট করে সেদিকে যেতে থাকে। সব লস হয়ে গেছে আমার। মেহরাবের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো, তাহলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনালি বিজনেস আইকনের একজন। এসকে গ্রুপের সাথে একা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হল মেহরাবের পরে একজন বিজনেসম্যান। এসকে গ্রুপ যত কোটি টাকার প্রজেক্ট আছে সবকিছু দেখে এই দুজন লোক। মেহরাব আর আকাশ দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুইজন দুই কোম্পানির থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সবকিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশে সবকিছু। তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে। মাত্র ৩ বছর হয়েছে। আর তাতেই ওরা বিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পিছনের গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরেই কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের। কিন্তু এখনও তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সবকিছু হ্যান্ডেল করে। এই প্রজেক্টটা ঠিকঠাক হলে তবেই সেই মালিক দেশে আসবে। কোম্পানির উপরে ইনভেস্ট করবে সরাসরি। কিন্তু মেহরাব এই প্রজেক্ট হাতছাড়া করল। কি করবে বুঝতে পারছে না মেহরাব। ওদিকে আকাশ প্রজেক্টটা পেয়েও ঠিক সুবিধা করতে পারছে না। কারণ মেহরাব সাহেবের যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসত। কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। আকাশ বলে, আমাদের এখন একাই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সবাই কাজ করো। মেহরাবকে তো আমি দেখে নেব। তাকে আমি সবসময় আমার নিচে রাখব এখন। আকাশ কথাটা বলে বের হয়। ঠিক তখনই কতগুলো মিডিয়ার লোক এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। আরিফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার, আপনার ছেলের সাথে এআই গ্রুপের মালিক মেহরাবের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল গতকাল। আপনারা কেন জাননি? এই বিয়ে নিয়ে কোনো কথা বলেনি। আপনারা কি বিয়ে করতে চাননি? দেখুন, এটা পারিবারিক বিষয়। তাই এটা নিয়ে কথা বলতে ইচ্ছে নেই। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে বিষয়টা এখন আর আগিয়ে নিচ্ছি না। আকাশ, কেমন সমস্যা? ছেলের বা মেয়ের কোনো এফেয়ার আছে? নাকি বিজনেস ইস্যু নিয়ে সম্বন্ধ বন্ধ করে দিলেন? আরিফ, কিছুটা বিজনেস বিষয়। আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। স্যার। আকাশ আর দাঁড়াল না। সেখান থেকে দ্রুত চলে আসে। মেহরাব সাহেব টিভিতে এসবের নিউজ দেখছিলেন। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট নীরা বলে, স্যার, আকাশ কিছুই প্রকাশ করল না। হুমম, জানি কেন করেনি। মেহরাব, কেন স্যার? নীরা, কারণ সে চেয়েছে আমি যেন সবসময় তার সামনে মাথা নিচু করে থাকি। এই জন্য সে কাউকে কিছু বলবে না। আমাদের প্রজেক্টের কি হবে? নীরা, দেখি। হঠাৎ মেহরাবের ফোনে একটি কল আসে।
এসকে কোম্পানির ম্যানেজার ফাহিম কল দিয়েছে। তাড়াতাড়ি মেহরাব কলটা রিসিভ করে। হ্যালো স্যার। মেহরাব, আমাদের বস চাচ্ছিল দেশে আসবে, আপনার সাথে বিজনেস ডিল করবে। আপনার আগামী 5 বছরের যত প্রোডাক্ট আছে সবগুলো আমার বস নিতে চাচ্ছে। আপনাদের কোম্পানির তৈরি পোশাক বেশ উন্নত আর কোয়ালিটিফুল। আপনাকে আগে যে দাম দিয়ে কেনা হতো তার থেকে আরও 10% মূল্য বাড়িয়ে কিনতে চাইছে বস। আপনাকে জানিয়ে রাখলাম। ফাহিম, রিয়েলি স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে আসবে তিনি? মেহরাব, আপনাকে জানাবো। রাখি এখন। ফাহিম কল কেটে দেয়। ফাহিমের পাশেই ছিল তার বস বসে। এসকে কোম্পানির মালিক শুভ্র বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অল্প বয়সে এই জায়গাতে এসেছে সে। এর পিছনে হাড়ভাঙা পরিশ্রমও করতে হয়েছে তার। প্রথমে বড় কোম্পানি থেকে পণ্য কিনে দেশের ভিতরেই বিক্রি করত, কিন্তু সেটা প্রসারিত হয়ে এখন বিদেশেও বিক্রি করে থাকে শুভ্রের এসকে কোম্পানি। এসকে কোম্পানি দেশের থেকে পণ্য কিনে আন্তর্জাতিক মার্কেটে আবার কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এভাবেই এসকে কোম্পানিটা এখন বিশ্বের কাছে বিশেষ পরিচিত। অরিত্রী আসলো কাশবনে। গাড়ি থামায় অরহান। অরিত্রী গাড়ি থেকে নেমে পাশেই বেঞ্চের দিকে এগিয়ে যায়। সেখানে নিবিড় বসে আছে। অরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অরিত্রী গিয়ে সোজা নিবিড়কে জড়িয়ে ধরে। অরহান চুপচাপ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। অরিত্রীকে সরিয়ে দেয় নিবিড়। অরিত্রী সামনে দাঁড়াল। নিবিড়, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি এ বিয়ে মানি না। বাড়িতে এই ঝামেলা শেষ হতে বছর খানিক তো লাগবেই। এর মধ্যেই আমি অরহানকে ডিভোর্স দিয়ে দেব। ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি শুধু তোমারই। তোমাকে ভালোবাসি অনেক বেশি। নিবিড় বসা থেকে উঠে দাঁড়াল। অরিত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসে। অরিত্রীও হাসে, কিন্তু অরিত্রীর হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিবিড় যা বলল তা শোনার জন্য অরিত্রী একদমই প্রস্তুত ছিল না। নিবিড় বলল, কেমন মজা হলো বাসর রাত? মানে? অরিত্রী বলল, মানে, কেমন আদর সুখ পেলে? নিবিড় বলল, কি বলতে চাচ্ছ? অরিত্রী বলল, বোকা নাকি তুমি? কেমন সুখ দিল ও তোমার ছোটলোক কাজের ছেলে বর? অনেক আদর দিয়েছে তাই না? বেশ সুন্দর একটি রাত কাটিয়েছ তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ করতে দিতা না। ভালোবাসা কিসের? হ্যাঁ, যে ভালোবাসাতে একে অপরকে চুমু দিতে পারবো না, তোমার বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কোনও ভালোবাসা না। নিবিড়, কি বলছো তুমি? বোকা সাজার দরকার নেই। ভালোবাসা ছিল না তোমার প্রতি। সত্যি বলতে তোমার বাবা বড়লোক, তুমি 2 হাত ভরে খরচ করো তা আমার জন্য। সেটার জন্যই মূলত তোমার কাছে আসে। তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন ব্যবহৃত মেয়ে। তোমাকে এখন গ্রহণ করার ইচ্ছে আমার নেই। করতে পারি, যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবেই তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। সারারাত স্বামীর আদর খেয়ে চেহারাটা তো অন্যরকম করে ফেলেছ। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা না? এরকম অনেকবার করেছি। মানে সবগুলো অ্যাক্সের সাথে আমার শোয়া শেষ। শুধু তুমি বাকি ছিলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানাতে নিতে পারিনি। কিন্তু তুমি একটা সেই রকমের জিনিস। তোমার শরীর যে পাবে সে একবারও ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল। তোমার মতো এমন একটা মাল পেয়েছে, উফ, পাগল হয়ে যায়নি সে? দেখি কোথায় কোথায় কামড় দিচ্ছে। অরিত্রীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারে না। গায়ের যত শক্তি ছিল সবকিছু দিয়ে নিবিড়ের গালে একটা চড় মারে অরিত্রী। নিবিড় চড় খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রী চিৎকার করে বলে, হারামি জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যা কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি, তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম।
তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যা বলেছি। সবকিছুই রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়ে হয়েছে, না হলে তোর মতো শয়তানকে আমি চিনতে পারতাম না। আর শোন, অরহানকে আমি তোর জন্যই কাছে আসতে দিইনি। সবকিছু তোর জন্যই ছিল। কিন্তু তোর চিন্তা ভাবনা এতটা নীচ, এতটা জঘন্য, আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে। ছোটলোক কোথাকার। আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি। না হলে তোকে আমি এখনই পুলিশে দেব আমার উপর নির্যাতনের জন্য। এখনই ফেরত দে জানোয়ার। অরিত্রীর কথা শুনে নিবিড় অরিত্রীর পা জড়িয়ে ধরে। অরিত্রীর পা জড়িয়ে ধরে নিবিড় বলে, জান সরি, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো আমাকে। আমার ভুল হয়ে গেছে। সর কুত্তার বাচ্চা, একদম ধরবি না। না হলে তোকে আমি জুতা দিয়ে মারব। প্লিজ এভাবে যেও না অরিত্রী। আমাকে মাফ করে দাও। অরিত্রী পা থেকে জুতা খোলে। তারপর নিবিড়ের গায়ে জোরে জোরে মারতে শুরু করে। অরিত্রী জুতা ফেলে দিয়ে বলে, তোর গিফট দিলাম। ওই জুতাও আমি পরব না। তোকে সবকিছু দান করে দিলাম। শালা হারামি। অরিত্রী কথাগুলো বলে সোজা চলে আসে গাড়ির কাছে। সে কাঁদছে। অরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসল। নিবিড় আর অরিত্রীর সম্পর্ক 1.5 বছর। 1.5 বছরে অরিত্রী নিবিড়ের হাত খরচসহ যা যা লাগে সবকিছু নিজ থেকে দিয়েছে। কিন্তু হঠাৎ করে মেহরাব সাহেব আকাশের ছেলের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। অরিত্রী বাসাতে মানাতে পারেনি বলেই নিবিড়কে সবকিছু জানায়। আর তখন নিবিড় জানিয়েছিল ওই পরিবারে কল করে অরিত্রী যেন বলে তার পেটে নিবিড়ের বাচ্চা। অরিত্রী কোনো কিছু না ভেবে, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই নিবিড়ের কথামতো কাজটা করে। অথচ নিবিড় আজকে অরিত্রীর ভালোবাসাকে এরকম মূল্য দিল। অরিত্রী নিজেকে সামলাতে পারে না। সে একাধারে কেঁদেই চলেছে। অরহান গাড়ি ঘুরিয়ে অরিত্রীকে বলে, ম্যাম এখন কোথায় যাব? জাহান্নামে। আমি মরতে চাই, তোর যেদিকে মন চায় নিয়ে যা, যেন আমি মরতে পারি সেখানে সহজে। অরিত্রী বলল, আচ্ছা ম্যাম। অরহান গাড়ি চালাতে থাকে। 30 মিনিট পর অরহান একটা জায়গাতে এসে গাড়ি থামায়। অরহান গাড়ি থেকে নামে। অরিত্রীকেও নামতে বলে। অরিত্রী নেমেই অবাক হয়। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা কখনো অরিত্রী দেখেইনি। একটা বিরাট বড় ফুলের মাঠ। অনেক মানুষই আছে। তবে পরিবেশটা অতটাও শোরগোলপূর্ণ নয়। ফুলের বাগানের চারপাশে লেখা ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। জমির কোনায় খুঁটিতে সিসি ক্যামেরা লাগানো। একটা বেঞ্চে গিয়ে বসল অরহান। পিছনে একটি পুকুর। পুকুরটা যে পদ্মপুকুর নামে পরিচিত সেটা আর বলা লাগে না। অরিত্রীর কয়েক মিনিটেই মন ভালো হয়ে যায়। সে এসে অরহানের বেঞ্চে বসল। অরহান উঠে দাঁড়ায়। অরিত্রী চুপচাপ বসে সামনের ফুল বাগানের দৃশ্য দেখছে। অরহান দূরে এসে তার বাটন ফোনটা বের করে চাপতে থাকে। আকাশ আর সাব্বির বসে আছে। আকাশ বেশ চিন্তিত। কারণ মেহরাবকে কিভাবে অপমান করা যায়। সামনে বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড শো আছে। যে যত বেশি প্রফিট আয় করে সে অনুসারে প্রতি বছরে তাকে একটি করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাবা, এখন কি হবে? আমাদের মিডিয়াকে জানানো উচিত যে মেহরাবের মেয়ের সাথে আমার কেন বিয়ে হয়নি। এখন নয়। প্রজেক্টের কাজ সে পাবে না। প্রথমে এখান থেকে লস খাবে। এবার অ্যাওয়ার্ড শোতে উইনার আমি হব। তারপর ওর পর্দা ফাঁস করব। তাকে ক্ষতি করতে হবে। না হলে সে কখনো নিচে নামতে পারবে না। আর আমরা কখনো উপরে উঠতে পারব না। এসকে গ্রুপ কোনো কাজের জন্য 1 নাম্বার কোম্পানিকেই হায়ার করবে। আমাদের জন্য অফার কম। আমরা প্রফিট আয় করতে পারি না এখানেই। সাব্বির, ঠিক বলেছিস। ওর মার্কেট ভ্যালুতে 10 নামিয়ে দিতে হবে।
একটা মিটিং করতে হবে আমাদের ইনভেস্টরদের নিয়ে। তবে পণ্যের দাম কিছুটা কমিয়ে দিতে হবে। বাবা, এতে তো আমরা লস করব। সাব্বির: না, লস হবে না। পণ্যের দাম কমিয়ে বাজারে ছাড়ব, তারপর মেহরাবের কোম্পানি ডাউন খাবে। একই পণ্য কম দামে আমরা বিক্রি করব। বেশি বিক্রি, বেশি লাভ। মাল পড়ে থাকার চেয়ে অল্প দামে বিক্রি করাটাও একটা কাজ। তবে সেটা সময় ও সুযোগ বুঝে। পণ্যের দাম যখন হু হু করে বাড়তে শুরু করবে, তখনই আমরা কমিয়ে দেব। এটাকে বলে মার্কেট ধরে রাখা। ঠিক আছে বাবা, সেটাই হবে। ওরা ওদের মতো কথা বলতে থাকে। এদিকে এসকে কোম্পানির মালিককে স্বাগত জানানোর জন্য মেহরাব এখন থেকেই বড় রকমের প্ল্যানিং করতে শুরু করেছে। অরিত্রী অনেকটা সময় এখানে বসে থেকে গাড়ির কাছে আসে। অরহানকে সে শুধু বাটন ফোনটাই চাপতে দেখেছে। গাড়িকে ওঠে বসল অরিত্রী। অরহান গাড়ি চালাতে যাবে তখনই অরিত্রী বলল, আজকে যা হয়েছে সেটা যেন কেউ না জানে। আমি চাই না পরিবার এসব জানুক। ভাবিস না, সুন্দর জায়গাতে এনেছিস বলে তোকে আমি পছন্দ করতে শুরু করেছি। তোর মতো একটা ছেলে আমার গাড়ির ড্রাইভারেরও যোগ্য না। কিন্তু বাবা এটাই করেছে। আমাকে কেউ বুঝেই না। কখনো আমি আপনার যোগ্য হতে পারবো না। তাই চিন্তা করবেন না, আমি কখনো আপনাকে নিয়ে কিছু ভাবব না। ওরা বাড়িতে চলে আসে। অরিত্রীর সব কাজিনেরা বসে আছে। ওর ভিতরে অরিত্রীর দূর সম্পর্কের চাচার ছেলেও আছে। ওর নাম ধূসর। ধূসর ছেলেটা অরিত্রীকে পছন্দ করে। অরিত্রী যখন ভিতরে আসে তখনই ধূসর বলে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলনি কেন? কার সাথে গিয়েছিলে? সেটা তোমার না জানলেও চলবে। অরিত্রী বলল, শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে। কার সাথে? কাজের ছেলের সাথে। হা হা হা, খুব তো গর্ব করছিলে। তোমার জন্য রাজপুত্র আসবে। এই তোমার রাজকুমার? কাজের ছেলে তোমার রাজকুমার? ধূসর, আমার সামনে থেকে যা। আমি কথা বলতে ইচ্ছুক নেই। অরিত্রী: আরে বস বস। ওই কামলা, আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। ধূসর অরহানকে কথাটা বলল। অরহান কিছু না বলে রান্নাঘরে চলে যায়। অরিত্রী সবার সাথে বসে আছে। যে ভয়টা পাচ্ছিল অরিত্রী, সেটাই হল। কাজের ছেলের সাথে বিয়ে হওয়াতে তাকে ছোট হতে হচ্ছে, হাসির পাত্রী হতে হচ্ছে। এ কারণেই অরিত্রী কাজের ছেলেকে বিয়ে করতে চায়নি। কাজের মহিলার ছেলে অরহান। তার কি এমন যোগ্যতা আছে যে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে? অরহান দীর্ঘশ্বাস ছেড়ে চা বানাতে থাকে। আর অরিত্রী মন খারাপ নিয়ে চুপচাপ কাজিনদের সাথে বসে থাকে। অরহান না পারছে এসব মানতে, না পারছে 1 বছর অরিত্রীর মতো মেয়ের সাথে থাকার মানসিকতা তৈরি করতে। অরিত্রীও যেন একই ভাবনাতে বিভোর। এর থেকে যেন মরণটাই ভালো ছিল। অরহান সবার জন্য চা বানিয়ে আনে। সবাইকে দিতে থাকে। অরহানকে নিয়ে অরিত্রীর কাজিনেরা কথা বলতে থাকে। কিরে কাজের মহিলার ছেলে, জীবনে নরম বিছানা চোখে দেখেছিলি? কালকে তো বউকে পেয়ে ঘুমিয়েছিস বেশ ভালো, তাই না? ধূসর: ধূসর, তোকে কিন্তু বারণ করেছি উল্টা পাল্টা কথা বলতে। এরপরও বলেই যাচ্ছিস। অরিত্রী: চুপ থাকত। তুই যে তোর রূপ, নিজেকে নিয়ে এত অহংকার করতি, শেষে কিনা কাজের ছেলেকে বিয়ে করেছিস। দেখিস সে আবার কোর টাকা পয়সার ভাগ না বসায়। আমার তো মনে হচ্ছে দেখবি সে তোর সম্পত্তিও হাতিয়ে নেবে। তোর ফোন সাবধানে রাখিস, কবে দেখবি সেটাও চুরি হয়ে যেতে পারে। ধূসর: আমার কাছে বাটন ফোন আছে। ওসব ফোন আমি ব্যবহার করতে পারি না। আর আপনাকে দেখলেই তো বোঝা যায় চোরদের সর্দার। অরহান: কি বললি? ধূসর। অরিত্রী হেসে দেয়। ধূসরকে অপমানিত হতে দেখলে তার অনেক ভালো লাগে। অরহান ধূসরকে চা দিতে আসে। ধূসর ইচ্ছে করেই অরহানের হাতে ধাক্কা দেয়। অরহানের হাত থেকে গরম চা পড়ে ধূসরের পায়ের উপরে লাগে। ধূসর উঠে দাঁড়িয়ে অরহানের গালে একটা চড় দেয়। সবাই উঠে দাঁড়িয়ে যায়। বাড়ির অনেকে চলে আসে। সবাই দেখতে থাকে।
অরহানকে গালি দিয়ে বলতে থাকে, মাদারি তোকে আমি মেরে ফেলব। তুই কাজ করতে পারিস না, তাহলে কাজ করিস কেন? তোর মতো ছেলে আবার আমাদের অরিত্রীর বর হয়েছে। শালা নিজের দিকে তাকিয়েছিস কখনো? দেখেছিস আয়নাতে? কিভাবে পারল আঙ্কেল তোর মতো একটা ছোটলোক জাতের সাথে অরিত্রীর বিয়ে দিতে? ধূসর, অরহানের জামা ছেড়ে দে। আমেনা, চাচিমা তোমরা কেন এমন করলে? চুপ কর। যা হবার হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কোনো কথা নয়। এমন করলে একটাও কিন্তু বাড়িকে ঢুকতে দেবও না বলে দিলাম। আমেনা, শালা হারামি, তোকে আমি পরে দেখব। ধূসর কথাটা বলে সেখান থেকে চলে যায়। অরহান ভিতর থেকে বাহিরে আসে। প্রচণ্ড মন খারাপ ওর। গায়ে হাতের ছাপ পড়ে গেছে। মাহিমা দূরে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখতে থাকে। এখন বুঝতে পারছে তার রাজি হওয়াটা ঠিক হয়নি। সে হয়তো ভেবেছিল যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কিছুই এমন হয়নি। বরং তার সিদ্ধান্তের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। ছেলের সামনে যেতে লজ্জাবোধ হচ্ছে মাহিমার। নীরবে কেঁদে তিনি ভিতরে চলে যায়। অরিত্রীর আরও মন খারাপ হয়। কাঁদতে থাকে সে রুমে এসে। বন্ধুদের সাথে কয়েকদিন ধরে কথা বলেনি। তারা একের পর এক কল করেই গেছে, কিন্তু অরিত্রী রিসিভ করেনি। কল ধরলেই একই কথা, বিয়ের অনুষ্ঠানে কেন তারা যেতে পারেনি? কেন বন্ধ করা হয়েছে? কি বলবে অরিত্রী? নিবিড়ের কথাও জানতে চাইবে ওরা। অরহানকে যত দেখছে তত অসহ্য লাগছে অরিত্রীর। বাড়ির মানুষ ছাড়া এখনও কেউ জানে না অরহানের সাথে তার বিয়ে হয়েছে। নিবিড় জানত, কিন্তু সে অরিত্রীর হুমকির ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। বাহিরের কেউ তেমন জানে না। খারাপ লাগছে ওর ভীষণ। বারান্দায় এসে দাঁড়িয়েছে অরিত্রী। দূরে তাকায়। গাছের নিচে বসে আছে অরহান। বাটন ফোন চাপতে থাকে। এত ফোন চাপে কেন ছেলেটা? হঠাৎ সেখানে সিনথিয়া আসে। হাতে খাবারের বক্স। সিনথিয়া এসে অরহানের পাশে বসল। অরহান, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? সকালে দেখেছিলাম অরিত্রী ম্যাম তোকে চড় দিল। কি করেছিস? তেমন কিছু না। বাদ দে। চাচা কেমন আছে এখন? অরহান, বাবা ভালো আছে। আজকে তো তুই সকালে যাসনি, তাই দুপুরে তোর জন্য খাবার রান্না করে এনেছি। তুই তো একবার হলেও আমার হাতের রান্না খাস। সিনথিয়া, হুমম। আচ্ছা সিনথিয়া, তুই তো দেখতে সুন্দর। তোর গায়ের রংটাও তো অনেক ফর্সা। আমি যে এত কালো, এত খারাপ দেখতে, চেহারাটাও তো ভালো না। আমার সাথে মিশতে তোর ঘেন্না লাগে না? কি বলিস? ঘেন্না লাগবে কেন? আর কে বলেছে তুই কালো? দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের। তোকে যদি বড় স্যারদের মতো কোট, টাই, স্যুট বুটে দেখা হয় তোকে তো একদম হিরোদের মতো লাগবে। দামি গাড়িতে যদি উঠিস এমন ড্রেস পরে, তোর উপরে মেয়েরা ক্রাশ খাবে বুঝেছিস? পাগল, ওসব ড্রেসের কত দাম জানিস? কমপক্ষে 20-30 হাজার টাকা লাগবে পুরো সেট। তবুও হবে না। আর তাছাড়া ওসব ড্রেস পরে আমি কি করব বল? আমি দেখতে খারাপই। তোর হাতের সাথে যদি আমি হাত রেখে ছবি তুলি, তাহলে কেমন দেখাবে জানিস? অরহান, কেমন দেখাবে? দেখাবে, সাদা কাগজে কালো রং করা। রান্নার পর হাড়ির পিছনে যে কালো কালি জমে না, আমারটা ওমন লাগবে। তুই কি পাগল? এসব কি বলছিস? শোন, এভাবে বলবি না। সত্যি বলছি তুই অনেক সুন্দর। শুধু নিজেকে অগোছালো করে রাখিস। পড়াশোনা করলি, একটা চাকরি নিতে পারিস। খালাম্মাকে এখান থেকে নিয়ে যা। একসাথে থাকবি। তা না করে এখানে পড়ে আছিস। সিনথিয়া, কি করব বল? মা এখান থেকে যেতে চায় না। বড় স্যার ভালো বলেই তিনি এখানে অন্যদের অপমান সহ্য করেও থাকে। মাকে রেখেও তো যেতে পারি না। আর আমি তো চাকরি করতে চেয়েছিলাম, অনেক টাকা ঘুষ দিতে হবে। এই জন্য এখানেই আছি। অরহান, আমার বাবাও বড় স্যারের জন্য এ বাড়িতে গাড়ির কাজ করে থাকে। সিনথিয়া, তোর তো ছেলেরা দেখতে আসে। তুই রাজি হোস না কেন? বিয়ের বয়স তো হয়ে যাচ্ছে।
বিয়ে না করে বুড়ি হবি নাকি? চুপ থাক, এই নে খাবার খা। সিনথিয়া অরহানের দিকে প্লেট বাড়িয়ে দেয়। অরহান হাত ধরে খাবারে হাত দিতেই আহ করে ওঠে। সিনথিয়া সাথে সাথে অরহানের হাত ধরে বলে, কি হয়েছে রে? এভাবে চিৎকার দিলই কেন? গরম চা পড়েছিল হাতে। অরহান, আচ্ছা তোর খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হাত সরা, জ্বলবে। সিনথিয়া অরহানের থেকে খাবারের প্লেট নিয়ে সেটা মাখিয়ে অরহানকে খাইয়ে দিতে থাকে। অরিত্রী সেটা দূর থেকে দেখতে থাকে। মনে মনে বলে, বাহ কি সুন্দর দৃশ্য। শালা ছোটলোকের সাথে ছোট লোক মেয়েকেই মানায়। কিন্তু বাবা আমার উপরে এমন সিদ্ধান্ত নিয়া কাজের ছেলের সাথেই আমাকে বিয়ে দিল। কাজের ছেলের সাথে কাজের মেয়েরই বিয়ে হয়, মিল হয়, অথচ আমার সাথে কাজের ছেলে জুড়ে গেছে। আমি কিভাবে মেনে নেব? অরিত্রী চলে আসে সেখান থেকে। নিবিড়ের কথা মনে পড়ছে অনেক, অনেক কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এই কান্না সে কাউকে দেখাতে পারবে না। তাই অরিত্রী সোজা চলে যায় ওয়াশরুমে। বাথটবের ভিতরে বসল। শীতের ভিতরে ঠান্ডা পানিতে বসে ট্যাপ ছেড়ে দিয়ে জোরে কাঁদতে থাকে। এভাবে 3 ঘন্টা পানির ভিতরে বসে থাকে। গা কাঁপতে থাকে শীতে। হাইপোথার্মিয়া হয়ে গেছে, ঠোঁট লেগে গেছে একদম। কথা বলতে পারে না অরিত্রী। কোনো রকমে বাথটব থেকে বের হল। ফ্লোরেই পড়ে যায় সে। এমন সময় অরহান দরজা খুলে বলে, ভিতরে আসব? আসলো, আপনার মা বলছিল আপনাকে ডাকতে, আপনি এখনো না। অরহান রুমের ভিতরে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। বিনা অনুমতিতে ভিতরে যাওয়ার ইচ্ছে নেই অরহানের। অরহান চলে আসতে যাবে, তখনই ধপ করে শব্দ হয়। অরহান ভিতরে ঢোকে। শব্দটা কোথা থেকে আসলো? তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। অরহান কি করবে বুঝতে পারে না। শব্দটা এমন যে কেউ পড়ে গেছে। একবার ভাবল অরিত্রীর মাকে ডাকবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে অরিত্রীর মা তাকে ডেকে বলেছিল, বাবা তোদের বিয়ে হয়েছে, এটা আপাতত গোপন রাখিস। তবে তোরা ঠিকমক থাকিস। আমার মেয়ে রাগী, তবে দেখে রাখিস, দেখবি রাগ থাকলেও সে অনেক আবেগী। অরহান সাহস নিয়ে একবার ডাক দেয়, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? বড় ম্যামকে কি ডেকে দেব? ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। অরহান আরও অনেকবার ডাকে, কি করবে সে বুঝতে পারে না। অরহান দরজায় হাত দিতেই সেটা খুলে যায়। তার মানে দরজা খোলায় ছিল। এমনিতেই প্রকৃতিতে শীতকাল, রোজ তাপমাত্রা 10 নয়তো 11 ডিগ্রিতে থাকছে। এভাবে ঠান্ডার ভিতরে অরিত্রী 3 ঘন্টা পানিতে ডুবেছিল। হাত পা যেন সাদা হয়ে গেছে। হাইপোথার্মিয়াতে পড়েছে সে। ঠোঁট, হাত পা সব স্থির হয়ে গেছে। কেবল সে ফ্যাল করে অপলক তাকিয়ে আছে। অরহান আসলো কাছে। ম্যাম, ঠিক আছেন? অরহান তাকে ধরার সাহস পায় না। দৌড়ে চলে যায় আমেনা বেগমের কাছে। তাকে ডেকে নিয়ে আসে। আমেনা বেগম মেয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তিনি তার মেয়েকে ধরে বিছানায় নিয়ে আসে। অরহান বলে, আমি বাহিরে আছি, আপনি সবকিছু চেঞ্জ করেন। কিছু লাগলে আমাকে ডাকবেন। তুই ওর হাজবেন্ড, তুই চেঞ্জ কর। আমেনা, না ম্যাম। অরহান চলে যায় বাহিরে। আমেনা বেগম সবকিছু চেঞ্জ করে অরহানকে ডাক দেয়। অরহান এসে বলে, ওনার জন্য ল্যাপ কম্বল যা আছে সব বের করি। অরহান সব দুটো ভারী লেপ কম্বল এনে অরিত্রীর উপরে চাপিয়ে দেয়। তারপর হাত ধরে হাত ঘষতে থাকে জোরে জোরে। শ্বাস চলছে অরিত্রীর। আমেনা বেগম কেঁদে চলেছে। কি করবে তিনি বুঝতে পারছে না। অরহানকে বলে, অরহান তুই তো অরিত্রীর বর। অরিত্রীকে জড়িয়ে ধরে শুয়ে পড়। না না, কি বলেন ম্যাম? আমি পারব না। পারবি না মানে? বর হয়েছিস, বউকে নিয়ে শুয়ে থাকতে পারবি না? ফাজলামি করিস? আমেনা, চিন্তা করবেন না, আমি গরম পানি করে আনছি, ওকে খাইয়ে দিন। অরহান দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। 1 মিনিটের ভিতরে হিটারে গরম পানি করে দ্রুত চলে আসে।
অরিত্রীকে ধরে খাইয়ে দেয় হালকা করে। তারপর শুকনো কাপড় গরম জিটারে ছ্যাঁক দিয়ে অরিত্রীর মুখে, হাতে, কাঁধে ঘষতে থাকে। আমেনা বেগম চুপচাপ দেখছে অরহান অরিত্রীর প্রতি কতটা কেয়ারফুল। মনে মনে তিনি খুশিই হল। যাক, মেয়েটাকে দেখে রাখার জন্য একজন তো আছে। অরহানের চোখে মুখে বিরাট দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। অরহান অরিত্রীর জন্য দৌড়াদৌড়ি করেছে। তোরা থাক, আমি গেলাম। অরিত্রীকে নিয়ে আর টেনশন নেই। ওর পাশে বসে পাহারা দে। রুম থেকে যাবি না। আমেনা বেগম চলে যায়। অরহান সোফাতে বসে থাকে। ঘণ্টা পেরিয়ে যায়। বিকেল শেষে সন্ধ্যা হয়। আমেনা বেগম একবারও আর আসেনি এ রুমে। সন্ধ্যার নামাজ পড়ে তিনি দেখতে আসবেন ভাবে। ওদিকে অরিত্রীর ঘুম ভেঙেছে। অনেকটা গরম লাগছে তার। হাত পা নাড়াতে পারছে না ভারী লেপ কম্বলের ভারে। এতগুলো লেপ কেন? তাকে এভাবে প্যাকেট করে কে রাখছে? কি হয়েছে তার? মনে পড়ে সে বাথটবের ভিতরে ছিল। জোরে একটা হাঁচি দিয়ে ওঠে অরিত্রী। অরহান সেদিকে তাকায়। অরিত্রী উঠে গেছে। অরহান এসে বলে, আপনি ঠিক আছেন? কি ব্যাপার, তুই এখানে কেন? তোকে না বলেছি না বলে রুমে ঢুকবি না? আর আমার গায়ে এতগুলো লেপ কম্বল কেন? কথাগুলো বলে অরিত্রী উঠে দাঁড়াল। অরহান আস্তে গলায় বলল, আপনি হয়তো বাথটবে অনেকক্ষণ ধরে গোসল করছিলেন। আপনি মিমি হাইপোথার্মিয়াতে পড়েছিলেন। আপনি ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যান। তারপর আপনাকে রুমে। অরহান পুরো কথা শেষ করতে পারেনি। অরিত্রী একটা চড় দেয় অরহানের গালে। অরহান গালে হাত দিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। অরিত্রী বলে, আমাকে তুই ধরে রুমে নিয়ে আসছিলি? আমাকে তুই সুযোগ টাচ করেছিলি? আমাকে তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে এভাবে রুমে নিয়ে এসেছিলি একা? হারামি কুত্তার বাচ্চা, সব ছেলে একই রকম। সুযোগে কোনো মেয়েকেই তারা ছাড় দেয় না। অরিত্রী কথাগুলো বলে আয়নার সামনে আসল। চোখ চলে যায় আয়নাতে। গায়ে তার অন্য ড্রেস পরা। ভেজা কাপড়গুলো পরে আছে দূরে। অরিত্রীর আরও রাগ উঠে যায়। সে আবার অরহানের কাছে আসে। অরহানকে আরেকটা চড় দিয়ে বলে, আমার ড্রেস চেঞ্জ তুই করেছিস তাই না? বাহ, তোর জানোয়ারদের মতো মানসিকতা দেখে আমি সত্যিই অবাক হলাম। হায় রে, তাকে বলেছিলাম আমাকে অনুমতি ছাড়া ধরবি না, সে সুযোগে ছিল, আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তুই কাপড়টা পাল্টে সবকিছু দেখে ফেলেছিস। আসলেই কেমন পুরুষ তুই? তোর পুরুষতে এতটুকুও জিদ নেই? কিভাবে করতে পারলি তুই? আচ্ছা, মজা পেয়েছিস? ঢং করে চুপ করে আছিস কেন? বল বল, কেমন লেগেছে আমাকে কাপড় ছাড়া দেখতে? কি হলো, কথা বলছিস না কেন? অরিত্রী ঘুরে তাকায়। অরহান বের হয়ে চলে যায় রুম থেকে। অরিত্রী অরহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর শব্দ করে হাসতে থাকে। অরিত্রী তার ভেজা কাপড়গুলোর কাছে আসে। সেগুলো হাতে নিয়ে বলে, এই কাপড়ের মূল্য কি? যদি ভিতরের জিনিস ঢেকেই বা না রাখতে পারি? এমন সময় অরিত্রীর মা আমেনা বেগম অরিত্রীর রুমে প্রবেশ করে। অরহান বলেই তিনি ডাকতে থাকে, অরহান। অরিত্রী কি উঠেছে? এ কি, অরহান কোথায়? আর তুই উঠে গেছিস? যাক, কত ঘন্টা তুই অবচেতন অবস্থায় ছিলি বলতো তো? অরহান কতগুলো দৌড়ে দৌড়ে লেপ বের করে দিয়েছে দেখেছিস? কি রে, কথা বলিস না কেন? আর উঠেই আবার ভেজা কাপড় ধরেছিস? অরিত্রী কাপড়টা ফ্লোরে ছুঁড়ে ফেলে বিছানায় এসে বসে। আমেনা বেগম গরম দুধ নিয়ে এসে টেবিলে রাখে। এভাবে কাপড় ছুঁড়ে মারতে দেখে উনি রেগে যায়। অরিত্রীকে বলে, কি হয়েছে তোর? কিছু না। আমার জীবনটা তো শেষ করে দিল মা। আমার বেঁচে থাকার মানে নেই। আমি যদি মরতাম তাহলে ভালো হতো। ঢং করিস? পানির ভিতরে পড়েছিলি কেন? জানিস তোকে ধরে রুমে নিয়ে আসতে কত কষ্ট হইছে? একদম শটান হয়ে পড়েছিলি। অরহান আমাকে ডেকে এনেছিল। তোকে আমি ধরে রুমে নিয়ে আসছি। আর জেগেই ঢং শুরু করছিস? আমেনা, কি বললা? তুমি আনছো মানে?
ওয়াশরুমে পড়েছিলাম। আমাকে অরহান ধরে আনছে? না, আমি নিয়ে আসছি। সে তোর জন্য আমার ঘর থেকে লেপ কম্বল আনতে গিয়েছিল। কি হয়েছে, কাঁদছিলি কেন? ও তোর শখের দামি কাপড় ফ্লোরে ফেলেছি বলে কাঁদছিস? হায় রে, মরতে মরতে বাঁচলি। আর কাপড়ের জন্য কাঁদছিস? ড্রেস কে রেখেছে ওখানে? অরিত্রী। কে রাখবে মানে? আমি রেখেছি। অরহান কি পাগল জানিস? ওকে বললাম তুই তো অরিত্রীর বর, কাপড়টা তুই চেঞ্জ কর, আমি আরও কম্বল আনি। সে বলে আপনি করেন, আমি যাচ্ছি। কত কষ্ট হয়েছে তোর ড্রেস চেঞ্জ করতে, উফ। তুই এত ভারী কেন? ফ্লোরে ছুঁড়ে মেরেছি আমি রেগে। তারপর এই ড্রেসটা পরালাম। এরপর অরহান এসে কম্বল লেপ এনে তোর গায়ে দিয়েছে। বললাম অরিত্রীকে জড়িয়ে ধরে থাক। সে পালাতে চাইছিল। পরে তোর পাহারার জন্য বসিয়ে রেখেছি। কিন্তু সে কোথায়? অরিত্রী চুপচাপ ভেজা ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, আমি তাকে মারলাম কেন? ধুর, যা হবার হয়েছে। কাজের ছেলেকে মারছি, বেশ করেছি। এত ঢং ভালো লাগে না। আমেনা বেগম বলে, গরম দুধ খেয়ে নে। আমি অরহানকে পাঠাচ্ছি। দুপুরে খাসনি, ভাগ্যিস ওকে ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে এসেই দেখে তুই ওয়াশরুমে পড়ে গেছিস। ছেলেটা কত দৌড়াদৌড়ি করল। তাড়াতাড়ি খাবার খাবি আয়। মেহরাব সাহেব বাড়ির সবাইকে ডাকে। সবাই ওনার সামনে এসে বসেছে। মেহরাব সাহেব বলে, এসকে কোম্পানির মালিক আমাদের কোম্পানির সাথে নতুন একটি ডিল করতে যাচ্ছে। আর সেই ডিলটা হতে যাচ্ছে বিশাল বড়। আর সেজন্য এসকে কোম্পানির মালিক শুভ্র সরাসরি আমাদের দেশে এসে ডিল করবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি। আমি তাকে সোজা আমাদের বাসাতে নিয়ে আসব। আর তাকে হোস্ট হিসেবে ট্রিট করবে আমাদের অরিত্রী। কারণ সে শিক্ষিত, সে সবকিছু বুঝবে কিভাবে ট্রিট করতে হবে। অরিত্রী কিছু বলে না। সসে চুপচাপ অরহানের দিকে তাকিয়ে আছে। অরহান প্রায় সময়ই তার বাটন ফোন চাপে। সে কখনো অরিত্রীর দিকে ঠিকভাবে তাকায়নি। তবে মেহরাব আর আমেনা বেগম তাকে দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছে। না চাইতেই অরিত্রীকে অরহান দেখে শুনে রাখবে। অরিত্রী মিস্টার শুভ্রকে সবভাবে ট্রিট করে খুশি করতে হবে। দেখতে সে অনেক হ্যান্ডসাম। সে দেশে আসলো, আমরা তাকে বাড়িতে নিয়ে আসব। মেহরাব বলল, আচ্ছা ঠিক আছে। অরিত্রী বলল, আর অরহান, এদিকে আয়। মেহরাব বলল, জি স্যার। অরহান বলল, পড়াশোনা তো করলি না ঠিকমতো। রোজ সকালে উঠে কই যে যাস জানিও না। সারাদিন কি করিস বলতো? মেহরাব বলল, মাকে হেল্প করি, আপনাদের অনেকগুলো কাজ করে দিই। এই তো আমার কাজ। অরহান, যদি একটু পড়াশোনা করতি, তাহলে তোকে আমাদের কোম্পানিতে কাজ দিতে পারতাম। কিন্তু তুই ছেলেটা অনেক সৎ। তোর বাবা যেদিন তোর মাকে ছেড়ে চলে যায়, তোর মায়ের তখন অল্প বয়স। তুই তখন পেটে। এমন অবস্থাতে তোর মা আমাদের এখানে থাকে। তোর নানিটাও হঠাৎ চলে যায় ওপারে। তোর মা তোকে কষ্ট করে বড় করিয়েছে। পড়াশোনা করাতে পারেনি। তোর মাকে কষ্ট দিবি না। জি স্যার। এই জন্যই মায়ের জায়গাতে আমি কাজ করি। আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া স্যার। কিন্তু তোকে মাঝে মাঝে দেখতাম না, কোথায় যেতিস রে? গ্রামে যেতাম, নানির কবর আছে। দেখতে যেতাম। ও ভালো। শোন, শুভ্র আসবে, এসকে গ্রুপের চেয়ারম্যান। অনেক বড় মাপের লোক। তার কাজ হবে সবসময় তার সবকিছু দেখভাল করা, ঠিকমতো তাকে সেবা করা। যখন যা লাগে সবকিছু দ্রুত করে দিবি, ঠিক আছে? মেহরাব বলল, জি স্যার, যেমনটা বলবেন সব হয়ে যাবে। অরহান বলল। অরহান চলে যায় তার ঘরে। ঘরের ভিতরে এসে দরজা আটকে দেয়। বিছানার নিচে তার সবকিছুর বই রাখা। অরহান বই বের করে পড়তে শুরু করে। অনেক প্রকারের বই আছে। পড়াশোনা কমপ্লিট করেছে। মাস্টার্স শেষ অরহানের। কিন্তু মায়ের জন্য কিছুই করতে পারে না। তার মা এখান থেকে তাকেও যেতে দেয় না, নিজেও যায় না।
হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। অরহান দ্রুত বইটা আবার বিছানার নিচে রেখে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয়। দরজাতে কে? দরজা খুলে দেখতে পায় ধূসর দাঁড়িয়ে আছে। ধূসরকে দেখে অরহান বলল, আপনি? হ্যাঁ, তোর ঘর দেখতে আসলাম। দেখি সর। ভিতরে আসবেন? গরিবের ঘর। অরহান, আরে শর্ত। ধূসর ভিতরে আসে। অরহানের ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ধূসর অরহানকে বলে, আমার জন্য পানি নিয়ে আয় তো। আচ্ছা। অরহান চলে যেতেই ধূসর তার মানি ব্যাগটা অরহানের ঝুলিয়ে রাখা প্যান্টের ভিতরে রেখে দেয়। অরহান পানি নিয়ে আসে। ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর সেটা নিয়ে খেয়ে রুম থেকে বের হয়ে আসে। অরহানও বের হয়। সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। অরহানকে থাকতে হবে অরিত্রীর রুমে। অরিত্রী রুমে বসে আছে। দরজায় টোকা দেয় অরহান। কে? অরিত্রী বলল, ম্যাম আমি। ভিতরে আসতে পারি? হ্যাঁ আয়। অরহান ভিতরে আসলো। অরিত্রীর দিকে তাকালো না। অরিত্রী আয়নার সামনে বসে আছে। অরহান দেখে রুমটা বেশ অগোছালো। অরিত্রীর মনে তার বাবার কথাগুলো ঘুরছে। অরহান নাকি সৎ, সে পরীক্ষা করে দেখবে। অরিত্রী ইচ্ছে করে তার টেবিলের নিচে টাকা ফেলে দেয়, সাথে স্বর্ণের চেইন। অরহান চুপচাপ বসে আছে। অরিত্রী বলে, ওই তোর কপালটা দেখছিস কেমন? যে কাজের ছেলে দূরে দাঁড়িয়ে খাবার বেড়ে দেয়, সেই কাজের লোক আমার রুমে থাকতে পারে। আচ্ছা, সন্ধ্যায় যে তোকে আমি চড় মারলাম, তোকে কত কিছু বললাম, তুই কোনো কথা বললি না কেন? এমনিতে ম্যাম, আপনার যেটা ভালো মনে হয়েছে করেছেন। আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। আপনারা কিছু বললে সেটা নিয়ে কিছু বলার যোগ্যতা নেই। আপনি আমার বউ হয়েছেন, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। ভাগ্যে হয়তো এমনটা ছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কখনো বলবো না আপনি আমার বউ। বা আমার দ্বারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার থেকে কেউ জানতে পারবে না আমাদের বিয়ে হয়েছে। আর আমি জানি আপনিও কখনো এসব বলবেন না কাউকে। ইউ আর সো ইনোসেন্ট, বাট আই হেট ইউ। আই ডোন্ট লাইক ইউ। অরিত্রী বলল, বুঝিনি ম্যাম। অরহান বলল, ও তুই তো আবার ইংরেজি বুঝবি না। জানিস মরে যেতে ইচ্ছে করে যে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, যে কখনো পড়াশোনা করেনি, অশিক্ষিত, খ্যাত, ছোটলোক একটা ছেলে আমার বর হলো। এমন বিয়ের আগে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, তোর কি ইচ্ছে করে না আমার সাথে জোর করে সবকিছু করতে? আমি সার্টিফিকেট ধারিত শিক্ষিত নই, কিন্তু পশুও নই আমি। পুরুষ মানুষের পুরুষত্ব কোথায় থাকে জানেন? যদি সে সামনে কোনো সুন্দরী নারী দেখেও নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হলো আসলো পুরুষ। আমি সুযোগ নিই না, আমি সুযোগের ব্যবহার করি না। ইচ্ছে কেন করবে না? কিন্তু যে ফুলে কাটা আছে, সে ফুলের কাছে না যাওয়াটাই ভালো। আর তাছাড়া প্রতিটা মানুষ আটকায় গুরুত্বের কাছে, সম্মানের কাছে। আপনি যাকে এত ভালোবাসলেন, সে আপনাকে সম্মান করল না, অপমানের পাত্রী বানাল। আপনি এত ভালোবাসার পরও তো তার কাছে আটকালেন না, কিন্তু সে চাইতো আপনার শরীর আর টাকা। আপনার যদি তার সাথে বিয়ে হতো, তবে তাকে যদি বারণ করতেন কাছে যেন না আসে, সে এটা শুনত না। যতই আপনার কষ্ট হোক, সব পুরুষ ভালো না, আবার সব নারীও একরকম না। সবার ভিতরে ভালো খারাপ দুটো বিষয় আছে। সেগুলো বুঝতে পারলেই জীবন সুন্দর। ওই তুই জ্ঞান দিস কেন? তোকে আমার ভালো লাগে না। সত্য বলতে তোকে দেখলেই বমি আসে আমার। আমি যে তোর বউ, গর্ব হয় না তোর? অরিত্রীর কথা শুনে অরহান মুচকি হাসে। কিছু বলে না। অরিত্রী বুঝে গেছে অরহান তার কাছে আসবে না। কিন্তু অরহানকে সে মেনেও নিতে পারবে না। বড়লোক বাপের একমাত্র মেয়ে সে। কিভাবে পারবে গরিব কাজের ছেলেকে বর হিসেবে মেনে নিতে? অরিত্রী অরহানের দিকে তাকায়। অরহান টেবিলের নিচে টাকা আর স্বর্ণের চেইনের দিকে তাকিয়ে থাকে। অরিত্রী মুচকি হাসে। বেটার সৎ কালকেই বোঝা যাবে। অরহান রোজ ভোরে বের হয়। কোথায় যায় কেউ জানে না।
সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে অরিত্রীর। চোখ মেলতেই দেখতে পায় রুমটা বেশ গোছালো আছে। সে টেবিলের নিচে তাকায়। সেখানে কোনো টাকা আর তার চেইন নেই। অরিত্রীর প্রচণ্ড রাগ হয়। অরহানকে চিৎকার করে ডাকে। অরহান দ্রুত রুমের ভিতরে আসলো। অরিত্রী অরহানকে গালি দিতে থাকে। আমার বাবা তোকে সৎ বলে না? তোর সততা আমার বোঝা হয়ে গেছে। হারামির বাচ্চা, চোর কোথাকার। আমার টেবিলের নিচে টাকা পড়েছিল। কত টাকা জানিস? 50,000 টাকা। 1,00,000 টাকার স্বর্ণের চেইন। কি ভাবছিস সুযোগে হাতিয়ে নিবি? বাট এটা তোর গিফট। যা হারামি চোর একটা। এরপর বাবা যদি তোকে কখনো সৎ বলে, আমি সেদিন সবার সামনে বলবো তুই কি করেছিস। বেরিয়ে যা রুম থেকে। ইচ্ছে করছে তোকে চর বসিয়ে দিই, কিন্তু সেটা করব না। তোকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। অরহান রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রী ড্রেসিং টেবিলের কাছে আসলো। চিরুনি নিতে গিয়ে দেখতে পায় তার মেকআপ বক্সের পাশে সুন্দর করে টাকাগুলো ভাঁজ করে রাখা আছে। আর ফুলদানির উপরে চেইনটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। অরিত্রী অবাক হয়। টাকাগুলো গুনতে থাকে অরিত্রী। পুরো টাকাটা একদম সঠিক আছে। অরিত্রী মনে মনে বলে, আমি টেবিলের দিকে তাকাতেই পারতাম। তাকে অপমান করলাম। করেছি, বেশ করেছি। ছোটলোক ছোটলোকই থাকবে। অরহান বাহিরে আসে। গ্যারেজে আসলো সে। হামিদ চাচা গাড়ির কাজ করছে। তার পাশে এসে বসল অরহান। কি রে, তোকে তো আজ কয়েকদিন পাচ্ছি না। থাকিস কোথায়? চাচা, আমার তো প্রমোশন হয়েছে। অরহান, কিসের? হামিদ, আগে বাড়ির কাজ করতাম, এখন সেটার পাশাপাশি আমাদের বড় স্যারের মেয়ে অরিত্রী ম্যামের গাড়ির ড্রাইভিংও করি। অরহান, হায় রে, এভাবে কি চলবে? পড়াশোনা করলি একা একা, এখন বাড়ির কাজ করবি নাকি? হামিদ, সমস্যা নেই। পড়াশোনা নিয়ে কাউকে কিছু বলবে না চাচা। গরিবদের এসব দিয়ে কি হবে? চাকরির জন্য ঘুষ লাগে চাচা। সিনথিয়া আসলো সেখানে। হাতে একটা প্যাকেট। গ্যারেজের পিছনেই মেহরাবের বানানো সব লোকদের জন্য বাড়ি আছে। সেখানেই হামিদ আর সিনথিয়া থাকে। সিনথিয়ার মা নেই। অরহানের মাকে সে মা বলে ডাকে। সিনথিয়া এসে তার বাবাকে খাবার দিয়ে অরহানকে বলে, ড্রাইভার হয়েছিস, কত বেতন দিবে রে? জানি না। এবার বেতন পেলে আমাকে কি দিবি বল? সিনথিয়া, কি নিবি তুই? অরহান, তুই যা ইচ্ছে দিবি। অরহান, আজকে ঘুরতে যাবি সামনের পার্কে? আচ্ছা। অরহান, এই নে ধর, এটা তোর জন্য। ঘরে গিয়ে দেখবি। সিনথিয়া একটা প্যাকেট অরহানের হাতে ধরিয়ে দেয়। অরহান গ্যারেজ থেকে বের হয়। মেহরাব সাহেবে গাড়ির ড্রাইভার আসে গাড়ি নিতে। মেহরাব সাহেব বেরিয়ে যান। অরহান ভিতরে আসে। বাড়ির সব কাজিনেরা বসে আছে। অরিত্রী নেই। অরহান নিজের ঘরে আসতে যাবে তখনই ধূসর ডাক দেয়। ওই ছোটলোকের জাত, কাজের ছেলে, এদিকে আয়। আমার সাথে এভাবে কথা বলছেন কেন? শালা, তোকে এখনো মারিনি তাই তোর কপাল ভালো। আমি কি করলাম? অরহান, আমার মানিব্যাগ কোথায়? ধূসর, মানিব্যাগ? কিসের? ধূসর এসে অরহানের গালে ঘুষি দেয়। বাড়ির সবাই তখন এসে জড়ো হয়েছে। আমেনা বেগম ধূসরকে বকা দেয়। অরিত্রী এসেও দাঁড়িয়েছে। ধূসর অরহানের গেঞ্জি ধরে টেনে সবার সামনে আনে। চিৎকার করে বলে, হারামির বাচ্চা, বেজন্মা শালা, আমার মানিব্যাগ চুরি করেছে বড়মা। আমার সাথে কালকে ওর ধাক্কা লাগে। তারপর থেকে আমি আমার মানিব্যাগ খুঁজে পাই না। অনেক জায়গাতে খুঁজেছিলাম। শেষে মনে পড়ে অরহানের সাথে ধাক্কা লাগার আগেও তো পকেটে ছিল। আমি সিউর আমার মানিব্যাগটা সে ছাড়া কেউ নেয়নি। ধূসর, তুই কিন্তু বেশি বেশি করছিস। আমরা অরহানকে চিনি। বাড়িতে যা, দেখ কোথাও পড়েছে। আমেনা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওর হাতে কি দেখি? অরহানের হাত থেকে জলদি ধূসর প্যাকেটটা কেড়ে নেয়।
তারপর সেটা টেনে ছিঁড়ে ফেলে সেখান থেকে দামি একটা শার্ট বের হয়। ফ্লোরে পড়ে যায় সেটা। অরহান মেরুন কালারের শার্টের দিকে তাকিয়ে থাকে। সিনথিয়া তাকে দিয়েছে এটা। সিনথিয়া প্রায় সময়ই অরহানের ড্রেস গিফট করে। ধূসর সেই শার্টটা হাতে নিয়ে বলে, এটা আমাদের কোম্পানির শার্ট, এটার দাম ৩,০০০ টাকা। সে এত টাকা কোথায় পেল? তার আগের ড্রেসের থেকে এটা দামি। নিশ্চয় আমার টাকা দিয়ে সে এটা কিনেছে। শালা কুত্তার বাচ্চা, বল টাকা কোথায় রেখেছিস? চুরি কেন করেছিস? কথাটা বলে অরহানকে ঘুষি দেয় ধূসর। মাহিম দৌড়ে আসে ছেলের কাছে। ধূসরের পা জড়িয়ে ধরে বলে, বাপজান, আমার ছেলে এমন না। সে কখনো চুরি করবে না। কত জিনিস পড়ে থাকে, আমার ছেলে কখনো তা নেয় না, বরং গুছিয়ে রাখে। তাকে অপবাদ দিয়েন না স্যার। ও কখনো চুরি করবে না। সর বুড়ি সামনে থেকে। কথাটা বলেই ধূসর মাহিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অরহান এগিয়ে আসে। ধূসরের হাত ধরে। চোখের দিকে তাকায়। অরহানের চোখে তখন অন্যরকম ভাষা। ধূসরকে খুব আস্তে করে বলে, শোন, আমার সাথে যা ইচ্ছে কর, কিন্তু ভুলেও যদি আমার মা কষ্ট পায়, বা আমার মাকে যদি মারিস, কসম আমি তোকে মেরে তোর লাশকে কত টুকরো করব সেটা তোর কল্পনারও বাহিরে। কি বললি? ধূসর, স্যার স্যার, দয়া করে আমার মাকে মারবেন না। আমার মায়ের কোনো দোষ নেই। আমি সত্যি বলছি, আপনার টাকার কথা আমি জানি না। আর এই শার্ট। অরহান বলল, তুই আমাকে আগে কি বললি? অরহান চোখ দুটো লাল করে তাকিয়ে মুচকি হাসল। তারপর ধূসর কিছু বলতে যাবে তখনই আমেনা বেগম বলে, ধূসর, অরহানের ঘরে যা, দেখ খুঁজে। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে অরহানকে দিয়ে তোকে মার খাওয়াবো বলে দিলাম। আমেনা বেগমের কথা শুনে ধূসর সহ আরও কয়েকজন অরহানের ঘরে আসে। অরহানের ভয় হয়, যদি সে খাটের নিচ দেখে। অরিত্রীও ভিতরে আসে। ধূসর সোজা অরহানের প্যান্টের দিকে যায়। খুঁজতে খুঁজতে সেই প্যান্টের পকেটে হাত দেয়। একটা মানিব্যাগ বের করে। অরহান সহ সবাই অবাক হয়। ধূসর বলে, এই যে আমার মানিব্যাগ। বলেছিলাম না সে আমার মানিব্যাগ হাতিয়েছে। আমার মানিব্যাগে 10,000 টাকা ছিল। শালা আমার মানিব্যাগ চুরি করে এখন সাধু ভাব ধরেছে। চল বাহিরে। ধূসর অরহানের জামা ধরে টেনে আনে। তাকে আবার মারতে যাবে তখনই অরিত্রী বলে, 1 মিনিট থামো। তোর মানিব্যাগটা আমাকে দে। তুই কি করবি? ধূসর বলল, দিতে বলেছি দে। ধূসর অরিত্রীকে মানিব্যাগ দেয়। অরিত্রী মানিব্যাগ খুলল। 10,000 টাকা বের করে সে। ধূসরকে বলে, তোর মানিব্যাগে কত ছিল? সত্যি না বললে ভাবব এটা তোর কাজ। অরিত্রী বলল, 10,000 ছিল। ধূসর বলল, অরহান যদি 3,000 টাকার শার্ট কেনে তোর বক্তব্য অনুসারে, তাহলে এখানে 7,000 টাকা থাকার কথা। খুচরা টাকা আছে, ভাড়ার জন্য লাগবে মার্কেটে যেতে। সেই খুচরা টাকাটাও আছে। তাহলে এখানে কোনো টাকা তো খরচ হয়নি। আর বড় কথা হলো, অরহানের ঘরেই যে মানিব্যাগ থাকবে এটা তুই কিভাবে জানলি? অরহানের পকেট চেক করিসনি কেন? আর ওর ঘরে গিয়ে প্যান্টেগুলোই কেন চেক করলি? এর থেকে বোঝা যায় তুই এসব একা নিজ থেকে করেছিস অরহানের ফাঁসানোর জন্য। এর কারণ অরহানের আমার সাথে বিয়ে হয়েছে সেটা তুই মেনে নিতে পারিসনি। মেনে তো আমিও নিইনি, কিন্তু তাই বলে পাবলিকলি তাকে সবকিছু বলবো এটা হবে না। সরি বল ধূসর, সত্যটা স্বীকার কর। কারণ আমি ভালো করেই জানি অরহান চুরি করবে না। আমার টেবিলে 50,000 টাকা পড়েছিল, স্বর্ণের চেনও পড়েছিল। সেটা সে নেয়নি। আর তোর থেকে মাত্র 10,000 টাকা চুরি করবে? ওর বেতনই তো 20 থেকে 30,000 টাকা। কি ব্যাট করলি, 6 মারতে গিয়ে আউট হয়েছিস। অরিত্রী বলল। ধূসর মাথা নিচু করে নিল। অরহান অবাক হয়ে তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। মাহিমা বেগম শার্ট হাতে নিয়ে বলে, কোথায় পেয়েছি সেটা? সিনথিয়া দিয়েছিল,
আজকে আমার জন্মদিন তাই। অরহানের কথা শুনে মাহিমা আর দাঁড়ায় না। অরহানকে নিয়ে ঘরে চলে যায়। তারপর চলবে ইনশাআল্লাহ।